বেজিংয়ে ট্রাম্প শি জিনপিং ঐতিহাসিক বৈঠক, নতুন সমীকরণের অপেক্ষায় বিশ্ব রাজনীতি। আমেরিকানদের দুর্দশা নিয়ে ভাবি না, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে দেশ জুড়ে তোলপাড়। ৩১% বেতন বৃদ্ধি, ৬ বছর পর ইউনাইটেড এয়ারলাইন্স কর্মীদের ঐতিহাসিক জয়। এবং কোনো ঘোষণা ছাড়াই ৫০০ কর্মীকে ছাঁটাই, জেনারেল মোটরসের চরম নির্মমতায় হতবাক কর্মীরা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তির মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বুধবার বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কয়েকদিনব্যাপী এই হাইস্টেক সামিটে যোগ দিতে ট্রাম্পের এই সফরকে বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই সফরের মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা এবং কূটনৈতিক সমঝোতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। বিশেষ করে প্রযুক্তি, শুল্কনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার মতো বিষয়গুলো এই বৈঠকে প্রাধান্য পাবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় মাইলফলক হতে পারে। বেইজিংয়ে ট্রাম্পকে দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনা। শি জিনপিংয়ের সাথে এই মুখোমুখি আলোচনা বিশ্ব অর্থনীতির আগামীর পথরেখা নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকা ও চীনের এই নতুন মেরুকরণ বিশ্ববাজারে কী ধরনের প্রভাব ফেলে, এখন সেটি দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শত শত সহকারীর বেইজিং সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নিরাপত্তা তৎপরতা। তবে এই নিরাপত্তা কেবল শারীরিক নয়, বরং ডিজিটাল জগতেও। বেইজিংয়ের মাটিতে পা রাখার আগে মার্কিন কর্মকর্তাদের তাদের ব্যক্তিগত স্মার্টফোন ও ল্যাপটপ বাড়িতেই রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনকে বিশ্বের অন্যতম আগ্রাসী সাইবার পরিবেশ হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। তাই এবারের চীন সফরে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ব্যবহার করছেন বিশেষ ধরনের ক্লিন ডিভাইস বা স্ট্রিপড ডাউন ল্যাপটপ ও ফোন। এসব ডিভাইসে কোনো ব্যক্তিগত তথ্য বা ক্লাউড অ্যাক্সেস নেই, যা হ্যাকিং বা তথ্য চুরির ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে। সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট বিল গেজের মতে, চীনের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি কথা নজরদারি করা হতে পারে, এমনটি ধরে নিয়েই মার্কিন কর্মকর্তাদের ব্রিফিং করা হয়েছে। এমনকি হোটেল রুমের ওয়াইফাই সংযোগ বা পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার করেও তথ্য চুরির ভয় রয়েছে, যাকে সাইবার বিশেষজ্ঞরা জুস জ্যাকিং বলে অভিহিত করেন। এই ঝুঁকি এড়াতে প্রতিনিধি দলের সদস্যরা নিজস্ব চার্জিং সরঞ্জাম ও ব্যাটারি প্যাক সাথে নিচ্ছেন। অত্যন্ত সংবেদনশীল আলোচনার জন্য হোটেলগুলোতে সাময়িকভাবে স্থাপন করা হচ্ছে স্কিফ বা সুরক্ষিত কক্ষ, যেখানে কোনো ধরনের ইলেকট্রনিক আড়িপাতা সম্ভব নয়। অ্যাপল, বোয়িং এবং কোয়ালকমের মতো শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানের নির্বাহীরাও এই প্রতিনিধি দলে রয়েছেন, যাদের জন্য এই ধরনের কঠোর ডিজিটাল প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। যদিও বেইজিং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দাবি জানিয়েছে, তবে ওয়াশিংটনের এই সতর্ক অবস্থান দুই পরাশক্তির মধ্যকার গভীর আস্থার সংকটকেই স্পষ্ট করে তুলছে। ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। যুদ্ধের ফলে সাধারণ মার্কিনীদের আর্থিক সংকটকে তিনি বিবেচনায় নিচ্ছেন না, এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্রেটরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার চীন সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধের কারণে আমেরিকানদের যে নিদারুণ আর্থিক কষ্ট হচ্ছে তা নিয়ে তিনি একটুও চিন্তিত নন। ট্রাম্পের এমন অবস্থান তার নির্বাচনী প্রতিশ্রুতির ঠিক উল্টো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মার্কিন জনগণের আর্থিক দুর্দশা তাকে কোনোভাবে তাড়িত করছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবি না, আমি কারো কথা ভাবি না। আমার কাছে এখন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গত 3 বছরের মধ্যে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম গত 1 বছরে প্রায় 30% বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
ট্রাম্পের এই কঠোর মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাটরা। পেনসিলভেনিয়ার গভর্নর জর্জ শাপিরো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যেখানে সাধারণ মানুষকে প্রতি গ্যালন জ্বালানির জন্য $4.60 বেশি গুনতে হচ্ছে, সেখানে প্রেসিডেন্টের এই উদাসীনতা অগ্রহণযোগ্য। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর জনসমর্থন মাত্র 23% নেমে এসেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে এবং মার্কিন অর্থনীতিতে এক অভূতপূর্ব স্বর্ণযুগ শুরু হবে। তিনি মনে করেন, পরমাণু হুমকির সামনে সাময়িক এই আর্থিক কষ্ট সহ্য করতে আমেরিকানরা প্রস্তুত। জাতীয় নিরাপত্তা নাকি জনগণের পকেটের স্বস্তি? প্রেসিডেন্টের এই বিতর্কিত অগ্রাধিকার কি আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রেফতার হওয়া ভেনেজুয়েলার স্বৈরশাসক মাদুরোর কুখ্যাত নাইকি ট্রাকস্যুট পরে চীনের পথে রওনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। হোয়াইট হাউস একে মাদুরোর পতনের উপরে একটি প্রতীকী ব্যঙ্গ হিসেবে বর্ণনা করেছে। পোশাকের এই অদ্ভুত সাদৃশ্য ও রাজনৈতিক বিদ্রূপ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও ট্রল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক অদ্ভুত কারণে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছেন। চীনের উদ্দেশ্যে এয়ার ফোর্সেস ওয়ানে ভ্রমণের সময় তাকে একটি ধূসর রঙের নাইকি ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। এই পোশাকটি সাধারণ কোনো ট্র্যাকস্যুট নয়, এটি মূলত ভেনেজুয়েলার সাবেক স্বৈর শাসক নিকোলাস মাদুরোর কারণে কুখ্যাত। চলতি বছরের জানুয়ারিতে যখন মার্কিন বাহিনীর হাতে মাদুরো গ্রেফতার হন, তখন তিনিও ঠিক এই মডেলের পোশাকটি পরেছিলেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘটনাটিকে মাদুরোর পতনের ওপর একটি প্রতীকী ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। রুবিওর এই ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে গেছে। অনেকেই প্রথমে এটিকে এআই এর কাজ মনে করলেও পরে এটি বাস্তব বলে প্রমাণিত হয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা একে রুবিওর একটি মাস্টার স্ট্রোক হিসেবে বর্ণনা করেছেন, যা দিয়ে তিনি ক্ষমতাচ্যুত স্বৈরশাসককে বিদ্রূপ করেছেন। তবে ইন্টারনেটে কিছু মজার বিতর্কও দানা বেঁধেছে। অনেকে লক্ষ্য করেছেন যে রুবিও নাইকি ট্র্যাকস্যুটের সাথে অ্যাডিডাস ব্র্যান্ডের জুতো পরেছেন। এ নিয়ে ট্রল করে অনেকেই বলছেন, স্বৈরশাসক মাদুরো অন্তত একই ব্র্যান্ডের জুতো ও পোশাক পরেছিলেন, যা রুবিও করেননি। রসিকতা ছাপিয়ে এটি স্পষ্ট যে বর্তমান ট্রাম্প প্রশাসন তাদের কূটনৈতিক এবং রাজনৈতিক বিজয়গুলোকে বেশ আক্রমণাত্মক ঢঙ্গেই উদযাপন করছে। মাদুরোর সেই অপমানের ছবি এবং রুবিওর এই বিজয়ের বেশ, সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন শ্রম চুক্তিতে স্বাক্ষর করেছে ইউনাইটেড এয়ারলাইন্স ও এর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা। করোনা পরবর্তী সময়ে বড় বিমান সংস্থাগুলোর মধ্যে এটি ছিল সর্বশেষ অমীমাংসিত চুক্তি। এই চুক্তির ফলে কর্মীদের বেতন 1 লাফে 31% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ 6 বছর পর অবশেষে বড় ধরনের জয়ের মুখ দেখলেন ইউনাইটেড এয়ারলাইন্সের 30,000 ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। নতুন এক শ্রম চুক্তির আওতায় তাদের মূল বেতন বেড়ে 31% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় মার্কিন এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউনাইটেডই ছিল সর্বশেষ কোম্পানি যারা তাদের কর্মীদের সাথে এই বেতন বৈষম্য নিরসনে চুক্তিতে পৌঁছালো। অ্যাসোসিয়েশন অফ ফ্লাইট অ্যাটেন্ডেন্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 90% কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে 82% সদস্য এই নতুন 5 বছর মেয়াদী চুক্তির পক্ষে রায় দিয়েছেন। আগামী আগস্টের মধ্যেই কর্মীদের মূল বেতনের এই বড় অংশ কার্যকর হবে। এর পাশাপাশি কর্মীদের জন্য থাকছে আরও কিছু অভাবনীয় সুবিধা। এতদিন সাধারণত বিমানের দরজা বন্ধ হওয়ার পর থেকে কর্মীদের ডিউটির সময় বা পে ক্লক শুরু হতো। তবে নতুন চুক্তিতে যাত্রীদের বিমানে ওঠার সময় বা বোর্ডিং পিরিয়ডেও বেতন পাবেন তারা। এছাড়া গত কয়েক বছরের বকেয়া হিসেবে কর্মীদের জন্য $741 মিলিয়ন ব্যাক পে বা বকেয়া বেতন বরাদ্দ করা হয়েছে। ইউনিয়ন সভাপতি কেন ডিয়াজ জানিয়েছেন, এই প্রযুক্তি বিশেষ করে করোনাকালে নিয়োগ পাওয়া নতুন কর্মীদের জীবন বদলে দেবে। বেতনের পাশাপাশি রেড আই ফ্লাইট বা রাতের ফ্লাইটে সীমাবদ্ধতা এবং কোনো কারণে ফ্লাইট 2.5 ঘন্টার বেশি দেরি হলে অতিরিক্ত সিট পে বা বসে থাকার ভাতাও পাবেন কর্মীরা। সব মিলিয়ে ইউনাইটেডের এই নতুন পদক্ষেপ এভিয়েশন সেক্টরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস জিএমএ আকস্মিক কর্মী ছাঁটাইয়ের ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মাত্র 15 মিনিটের একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কয়েকশো কর্মীকে বিদায় করে দিয়েছে ডেট্রয়েট ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্রমবর্ধমান ব্যবহারই কি তবে মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে? বিস্তারিত প্রতিবেদনে। কর্পোরেট দুনিয়ার নির্মমতার এক নতুন উদাহরণ হয়ে থাকলো জেনারেল মোটরসের সাম্প্রতিক এই ছাঁটাই। সোমবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একটি ভার্চুয়াল মিটিংয়ে ডেকে আইটি বিভাগের প্রায় 500 থেকে 600 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। টেক্সাস এবং মিশিগানের অফিসে কর্মরত এই কর্মীরা অভিযোগ করেছেন, কোনো কৃতজ্ঞতা বা সহমর্মিতা ছাড়াই যান্ত্রিকভাবে তাদের দীর্ঘদিনের ক্যারিয়ারের সমাপ্তি ঘটানো হয়েছে। ভুক্তভোগী এক ডেটা অ্যানালিস্টের মতে, প্রতিষ্ঠানটি গত কয়েক মাস ধরেই কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহিত করছিল। দক্ষ প্রোগ্রামারদের ধারণা, এআই হয়তো উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে, কিন্তু ব্যবসার গভীর জ্ঞান অর্জনে এটি এখনও মানুষের বিকল্প নয়। তবে জেনারেল মোটরস সরাসরি স্বীকার না করলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খরচ কমানো এবং এআই এর মাধ্যমে কাজ অটোমেটেড করার লক্ষ্যই এই ছাঁটাইয়ের অন্যতম কারণ। অ্যামাজন, মেটা কিংবা ওরাকলের মতো বড় প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এআই প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়িয়ে কর্মী সংখ্যা কমিয়ে এনেছে। অথচ এক অদ্ভুত স্ববিরোধী অবস্থানে জিএম। তারা একদিকে অভিজ্ঞদের ছাঁটাই করছে, অন্যদিকে এআই বিশেষজ্ঞ সহ প্রায় 80টি নতুন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। ছাঁটাই হওয়া কর্মীদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে 2 থেকে 6 মাসের বেতন এবং স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে জিএম। তবে মানসিকভাবে ভেঙে পড়া কর্মীদের জন্য লাইরা এর মাধ্যমে কাউন্সেলিং সেবার অফার দিলেও যান্ত্রিক প্রক্রিয়ায় চাকরি হারানোর আঘাত সহজে ভুলতে পারছেন না ভুক্তভোগীরা। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে লস এবং হোম ডিপোর মতো বড় দোকানগুলো এখন পার্কিং লটে এআই চালিত লাইসেন্স প্লেট রিডার ব্যবহার করছে। চুরি রোধে এটি কার্যকর হলেও ক্রেতাদের গতিবিধি ট্র্যাকিং ও ব্যক্তিগত তথ্য পুলিশের কাছে ফাঁসের অভিযোগে মামলা হয়েছে। নিরাপত্তা বনাম গোপনীয়তার এই দ্বন্দ্ব এখন দেশ জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের 2 প্রধান রিটেইল জায়ান্ট লোস এবং হোম ডিপো তাদের পার্কিং লটে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লাইসেন্স প্লেট রিডার বা এলপিআর প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে। মূলত পার্কিং লটে চুরি রোধ এবং ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হলেও এটি এখন ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের বিতর্কে রূপ নিয়েছে। ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং কানেকটিকাটের মতো অঙ্গরাজ্যগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি গাড়ির গতিবিধি এবং যাতায়াতের সময় রেকর্ড করা হচ্ছে। গোপনীয়তা রক্ষা কর্মীরা অভিযোগ করেছেন যে এই প্রযুক্তি সাধারণ মানুষের গতিবিধির একটি বিশাল ডাটাবেস তৈরি করছে, যা হ্যাকার বা অন্য তৃতীয় পক্ষের হাতে পড়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়াতে হোম ডিপোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে তারা গোপনে সংগৃহীত তথ্য পুলিশের ডাটাবেজে সরবরাহ করছে। যদিও কোম্পানিগুলো দাবি করছে যে তারা কেবল নিরাপত্তার স্বার্থে এবং চোরদের শনাক্ত করতে এই তথ্য ব্যবহার করে এবং একটি নির্দিষ্ট সময় পর তা মুছে ফেলে। বিশেষ করে টেক্সাসে দেখা গেছে পুলিশের কাছে এই ক্যামেরাগুলোর সরাসরি অ্যাক্সেস রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত সম্পত্তিতে নজরদারি চালানো আইনগতভাবে বৈধ হলেও সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা বড় চ্যালেঞ্জ। চুরির ঘটনা মোকাবেলায় এই প্রযুক্তি কার্যকর হলেও সাধারণ ক্রেতারা এখন চিন্তিত যে তাদের কেনাকাটার অভ্যাস বা যাতায়াত অজান্তেই কোনো বড় নজরদারির অংশ হয়ে যাচ্ছে কিনা। এই নিরাপত্তা ও গোপনীয়তার দ্বন্দ্ব এখন মার্কিন আদালত ও আইন সভার টেবিলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমেরিকার সাধারণ মানুষের পকেটে এখন টান পড়েছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের নতুন রিপোর্ট অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে ক্রেডিট কার্ডের ঋণ $1.25 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। যদিও গত বছরের শেষ ভাগের তুলনায় ঋণ কিছুটা কমেছে, কিন্তু জীবনযাত্রা আকাশছোঁয়া ব্যয়ের কারণে সাধারণ মানুষের স্বস্তি মিলছে না। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে জাতীয়ভাবে প্রতি গ্যালন গ্যাসের দাম $4.50 পৌঁছেছে। নিম্ন আয়ের পরিবারগুলো তাদের প্রতিদিনের প্রয়োজনীয় মুদি বাজার, ইউটিলিটি বিল এবং ঘর ভাড়া মেটাতে এখন ক্রেডিট কার্ডের উপরে অতি নির্ভরশীল হয়ে পড়ছে। প্রায় 53% আমেরিকান জানিয়েছেন তারা জীবন ধারণের মৌলিক চাহিদা মেটাতেই কার্ড ব্যবহার করছেন। অর্থনীতিবিদরা একে কে-শেপড অর্থনীতি বলছেন, যেখানে ধনীরা সচ্ছল থাকলেও গরিবরা আরও ঋণের জালে জড়িয়ে পড়ছে। বেতন এবং সঞ্চয় যখন জীবনযাত্রার খরচের সাথে পাল্লা দিতে পারছে না,
তখন ক্রেডিট কার্ডই হয়ে দাঁড়িয়েছে শেষ ভরসা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিপজ্জনক স্ট্রিট টেক ওভার সংস্কৃতি। বুধবার গভীর রাতে একদল উশৃঙ্খল তরুণ পুলিশের একটি টহল গাড়িকে ঘিরে ধরে অন্য গাড়ি দিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিকাগোর রাজনীতি। গত বুধবার রাত 1:45টায় শিকাগোর রাস্তায় এক ভয়াবহ দৃশ্য দেখা যায়। কয়েকশো কিশোর রাস্তা দখল করে স্টান্ট করতে শুরু করে। ভিডিও ফুটেজে দেখা গেছে উন্মত্ত জনতা একটি পুলিশ ভ্যানকে ঘিরে ধরে সেটির উপরে লাফাচ্ছে, আর অন্য একটি গাড়ি দিয়ে পুলিশ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেওয়া হচ্ছে। এই ঘটনায় 19 বছর বয়সী ম্যাক্সিমাস ওয়াইডারস্কিকে গ্রেফতার করা হয়েছে। শিকাগোর কাউন্সিলর রেমন্ড লুপেজ উদ্বেগ প্রকাশ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার নেশা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এই চরম বিশৃঙ্খলার জন্য মেয়র ব্র্যান্ডন জনসনের তীব্র সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। নিউ অর্লিন্সে নববর্ষের দিন 14 জনকে হত্যা করা সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার নেপথ্যে থাকা এক মূল হোতাকে গ্রেফতার করেছে মার্কিন ফেডারেল পুলিশ। মিজুরির 40 বছর বয়সী জর্ডান ডেরিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইনে বোমা তৈরির বিস্তারিত টিউটোরিয়াল পোস্ট করেছিলেন, যা ব্যবহার করে তৈরি করা হয়েছিল সেই প্রাণঘাতী বিস্ফোরক। তদন্তকারীরা জানিয়েছেন আইএসআইএস অনুসারী জঙ্গি শামসুদ্দিন জব্বার ডেরিকের তৈরি ভিডিও দেখে বোমা এবং ডিটোনেটর তৈরি কৌশল রপ্ত করেছিলেন। 2025 সালে 1 জানুয়ারি নিউ অর্লিন্সের উৎসবে ট্রাক নিয়ে হামলা চালানোর পাশাপাশি জব্বার অসংখ্য হাতে তৈরি বোমা আইইডি বিভিন্ন স্থানে পেতে রেখেছিলেন। যদিও সৌভাগ্যবশত সেই বোমাগুলো বিস্ফোরিত হয়নি, তবে তল্লাশিতে ডেরিকের শেখানো বিশেষ বিস্ফোরক উপাদান জব্বারের ট্রাকে খুঁজে পায় এফবিআই। জর্ডান ডেরিকের বিরুদ্ধে অবৈধভাবে বিস্ফোরক তৈরি ও সন্ত্রাসবাদে সহায়তার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের টিউটোরিয়াল শেয়ার করা জননিরাপত্তার জন্য কতটা বড় হুমকি, এই ঘটনায় তার প্রমাণ। রোবোট্যাক্সির নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন দেখা দিয়েছে। সফটওয়্যার ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 3800টি স্বয়ংচালিত গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়েমো। ফেডারেল রেগুলেটরদের মতে এই গাড়িগুলোর সিস্টেমে এমন একটি ত্রুটি ধরা পড়ছে যা বন্যার পানিতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ওয়েমোর 5ম এবং 6ষ্ঠ প্রজন্মের ড্রাইভলেস গাড়িগুলো প্লাবিত রাস্তায় পুরোপুরি থামতে ব্যর্থ হচ্ছে। গত 20 এপ্রিল একটি খালি রোবোট্যাক্সি বন্যার পানির তোড়ে ভেসে যাওয়ার পর এই তদন্ত শুরু হয়। রেগুলেটররা জানিয়েছেন, আক্রান্ত প্রায় প্রতিটি গাড়িতেই এই ত্রুটি থাকার আশঙ্কা রয়েছে। মূলত উচ্চ গতির রাস্তায় জমে থাকা পানি শনাক্ত করার পর গাড়িগুলো গতি কমালেও পুরোপুরি থামছে না, যা নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং অস্টিনের মতো বড় শহরগুলোতে ওয়েমোর সেবা বর্তমানে প্রশ্নের মুখে। যদিও কোম্পানিটি দ্রুত সফটওয়্যার আপডেট দেওয়ার দাবি করেছে, তবে স্বয়ংচালিত গাড়ির নির্ভরযোগ্যতা নিয়ে গ্রাহকদের মনে সংশয় কাটছে না। যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্তমান এবং সাবেক বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান, বিভিন্ন সিটির কমিশনার এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের সম্মানে মতবিনিময় সভার আয়োজন করে বাংলা প্রেস ক্লাব মিশিগান। অনুষ্ঠানে আমেরিকার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ, ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে আলোচনায়। বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। রোববার বিকেলে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বাংলা প্রেস ক্লাব মিশিগানের এই মতবিনিময় সভা। এতে অংশ নেন বর্তমান ও সাবেক বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি, কমিশনার, এডুকেশন ট্রাস্টি এবং প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল কমিউনিটির শক্তি বাড়াতে ঐক্য, রাজনৈতিক সচেতনতা এবং মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি। বক্তারা বলেন, আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান ঘটলেও সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠিত নেতৃত্ব ও কমিউনিটির ঐক্যের বিকল্প নেই। বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ শাহিদুল হক। সভার শুরুতে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন হ্যাম্পটনবার্গ সিটির মেয়র প্রোটেম মোহাম্মদ হাসান, কাউন্সিলম্যান আবু মুসা ও নাইম চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন ওয়েইন কান্ট্রি কমিউনিটির কলেজের ট্রাস্টি কামাল রহমান, সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়া, ট্রয় সিটির কমিশনার সাদেক রহমান, ওয়ারেন সিটি কমিশনারের কমিশনার ফয়সাল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান ও কবির আহমেদ।
বক্তারা বলেন, আমেরিকার মূলধারা রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী অবস্থান তৈরি করতে হলে ফান্ড রাইজিং এর বিষয়ে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। একই সঙ্গে কমিউনিটির প্রয়োজনে যোগ্য ব্যক্তিদের আর্থিক ও নৈতিক সমর্থন দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সেলিম আহমেদ, শামীম আহসান, মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, সাহেল আহমেদ, কাউসার দেওয়ান ও সুলাইমান আল মাহমুদ। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।